আজকে আমরা কথা বলবো দেশের প্রখ্যাত বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সাথে। হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত, বিশ্বনাথ বাবু। হ্যাঁ, নমস্কার প্রণব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, বিহারের নির্বাচনে বঙ্গের প্রভাব। এ হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যে বিহারের নির্বাচনে বঙ্গের প্রভাব। সোজা সাপটা যদি বলতে চাই, যে বিহারের এই ফলাফলে বঙ্গের কি আদৌ কোনো প্রভাব পড়বে, যেটা কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন বা বিজেপি নেতারা বলছেন, প্রভাব পড়লে কিভাবে পড়বে? দেখো, এক কথায় মানে হ্যাঁ বা না বলাটা খুব কঠিন। রাজনীতির চূড়ান্ত কথা বলা যায় না, কিন্তু মানে বিজেপি এসআইআর আসার পরে কিছুটা বলা যায় কোণঠাসা পশ্চিমবাংলায় ছিল। এসআইআর এর পরে প্রথম বিহারের নির্বাচনে যে জয়, এটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকদেরকে চাঙ্গা করবে। অর্থাৎ বিহারের জয়, প্রতিবেশী রাজ্য বিহারের জয় অবশ্যই পশ্চিমবাংলার বিজেপি কর্মী সমর্থকদের যথেষ্ট মানে চাঙ্গা করবে, অক্সিজেন যোগাবে এবং তার আরো উৎসাহ সহকারে আহ, বলা যায় যে পশ্চিমবাংলার জন্য ঝাঁপাবে। কিন্তু বিহারের ক্যারেক্টার আর পশ্চিমবাংলার ক্যারেক্টার কিন্তু এক নয়। ডেমোগ্রাফিক্যালি যদি দেখি, মানে জনবিন্যাসের দিক থেকে পশ্চিমবাংলাতে কিন্তু 35% এখন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, যারা বিজেপি রাজনীতির সাথে একেবারেই যুক্ত নন। বিহারে এই সংখ্যাটা ছিল মাত্র 18%। অর্থাৎ বিহারে তুলনামূলকভাবে বিজেপিকে সরাসরি বিরোধিতা করার মতন জনগোষ্ঠী এটা 18% ছিল। পশ্চিমবাংলায় ক্ষেত্রে 35%-এর মতন। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা, সেটা হলো যে যে বিহারের জয়ের পেছনে নির্বাচনের কিছুদিন আগে কর্মসংস্থানের নাম করে একটা প্রকল্প চালু হয়, মেয়েদের যে রোজগার যোজনা, মহিলা রোজগার যোজনা। 10,000 টাকা সরাসরি ট্রান্সফার করা হয় এবং ইলেকশন যখন চলছে তখনও বাড়ি বাড়ি কিন্তু ওই টাকা পৌঁছে গেছে। ফলে মহিলাদের রোজগার যোজনার নাম করে যে প্রকল্প ইলেকশন ঘোষণার আগে শুরু হয়, এবং ইলেকশন যখন ক্যাম্পেইন একদিকে বিজেপি করছে, আরেকদিকে মানুষের বাড়িতে বাড়িতে টাকা ঢুকছে সরকারি টাকার মাধ্যমে চলা এই প্রকল্প। এবং এটা কিন্তু মহিলাদের বিরাট প্রভাবিত করেছে। বিহারের নির্বাচনে তুমি জানো যে প্রায় 9% মহিলা এবার বেশি ভোট দিয়েছেন। 71% মহিলা বিহারে ভোট দিয়েছেন, যেটা ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষে বিহারের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা। ফলে এইরকম একটা প্রজেক্ট, মহিলা রোজগার যোজনার নাম করে যেভাবে ক্যাশ ট্রান্সফার করা হয়েছে, এটার সম্ভাবনা পশ্চিমবাংলাতে প্রবল থাকবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে, প্রায় 3.5 কোটি মহিলাদেরকে মাসে ভাতা দিচ্ছেন। 1,000 টাকা কাউকে, কাউকে 1,500 টাকা। এটা মনে করা হচ্ছে যে নির্বাচন এলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3.5 কোটি মহিলাকে 2,000 বা 3,000 টাকা করে ভাতা বাড়িয়ে দেবেন। অর্থাৎ প্রায় দ্বিগুণ করে দিবেন ভাতা। এবং সেই সময়, প্রচারের সময় যখন ভাতা হাতে হাতে মানুষ পাবেন, বিহারে যেমন নীতিশ কুমারকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, মহারাষ্ট্রে যেমন করেছে বিজেপিকে, একই ঘটনা কিন্তু, বা হরিয়ানায় করেছে বিজেপিকে, একই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় পাবে, এটাই স্বাভাবিক। বিশ্বনাথ থার্ড হলো বলুন। থার্ড হলো পশ্চিমবাংলার রাজনীতিতে একটা মুখ চাই বিজেপি। ওখানে নীতিশ কুমার একটা মুখ ছিল। নীতিশ কুমার প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এসে বলতেন নীতিশের নেতৃত্বে আমরা লড়াই করছি, নীতিশ কুমারের নেতৃত্বে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টলওয়ার্ড নেতা। তার বিরুদ্ধে যখন বিজেপি নামছে, মুখ করে কাকে নামছে, কাকে প্রজেক্ট করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবাংলায় গত 5 বছরে দুটো ডেভেলপমেন্ট হয়েছে। যে বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিধানসভার ভেতরে বাইরে। আর
2021 সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন তিনি। ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ইউএসপি, তাকে হারানোটা আমার মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট। ফলে তাকে কেন বিজেপি বিরোধী, মানে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী করবে না, বা তাকে নেতা হিসাবে প্রজেক্ট করে বিজেপি কেন ঝাঁপিয়ে পড়ছে না, এটা কিন্তু আমাদের অনেকের কাছে বিস্ময়। ফলে মুখকে, মমতার বিকল্প মুখটাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং থার্ড যে বিষয়টা, যে পশ্চিমবাংলাতে এসআইআর কে কেন্দ্র করে তুমি জানো যে তীব্র রাস্তার রাজনীতি চলছে। এই রাস্তার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে তীব্র বিরোধিতা করেছেন, এখন তার দলকে নামিয়ে দিয়েছেন এসআইআর এর ভোটার তালিকা যাতে তার টার্মস অ্যান্ড কন্ডিশনে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টার্মস অ্যান্ড কন্ডিশনে ভোটার তালিকা সংশোধন হয়, সেটা নিশ্চিত করতে চাইছেন। বিহারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা ছিল না। বিহারে কেন্দ্র বা রাজ্য দুটো সরকারই যেহেতু বিজেপি নিয়ন্ত্রণাধীন ছিল, ফলে এসআইআর সেখানে বিজেপির টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়েছে। এখানে কিন্তু এসআইআর, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, রাজ্য প্রশাসনের উপর ভিত্তি করে ইলেকশন কমিশনকে করতে হচ্ছে। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বার্থ, দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এসআইআরটা করতে দেবেন না, বা করতে পারার সুযোগ নেই। আমাদের ইতিমধ্যেই অভিজ্ঞতা বলছে তা সম্ভব নয়। বিহারের নির্বাচন এর ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো যে বিজেপি কিন্তু ওখানে 20-22% মতন ভোট পায়। এমনকি 2015 সালেও যখন লড়াই করেছে বিহারে একা, তখনও 20-22%-এর বেশি ভোট পায়নি, 24% ভোট পেয়েছিল। ফলে বিজেপি কি করছে, জেডিইউ থেকে শুরু করে, এলজেপি থেকে শুরু করে, হাম থেকে শুরু করে, একটার পর একটা পলিটিক্যাল পার্টির সমর্থন, সামাজিক ভিত্তি যুক্ত করে 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 তারা কিন্তু, মানে বলা যায় যে লার্জেস্ট গ্রুপ বা মানে মেজরিটি নিশ্চিত করছে। পশ্চিমবাংলাতে এরকম জোট কিন্তু নেই। একমাত্র আহ গোর্খা মুক্তি মোর্চা ছিল, এখন সেটাও বিভাজিত। ফলে বিজেপির ভোটও আমরা দেখতে পাচ্ছি 38 থেকে 40%-এর মধ্যে সীমিত থাকছে। বিজেপি যদি একটা অ্যালায়েন্স তৈরি করতে পারে বিহারের মতন, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূলকে হারানো অনেক সহজ হয়। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, বা সত্যি ব্যাপারটা, যে বিজেপি পশ্চিমবাংলায় মানে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক দল বিজেপিকে নিয়ে অ্যালায়েন্স চলতে পারে, এমন কোনো ইঙ্গিত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। অর্থাৎ বিজেপি একক শক্তিতে 38 থেকে 40% ভোট পাচ্ছে। তাকে যদি শক্তি বাড়াতে হয় তাহলে অ্যালায়েন্সে যাওয়া দরকার। সেই অ্যালায়েন্সে কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ বিজেপির সাথে কেউ অ্যালায়েন্সে যেতে রাজি নয়, এটা কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে তোমায় বলি, পশ্চিমবাংলার রাজনীতিতে যে আবেগ চলে, যে ইমোশন চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই ইমোশনটা রয়েছে। বিরোধী দলগুলো যারা আছে পশ্চিমবাংলায়, শুভেন্দু থেকে শুরু করে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম বা সুকান্ত মজুমদার, কারো মধ্যে আবেগ নেই। তারা অনেকটা সুস্ট্রং কাস্টং পলিটিক্সে বিশ্বাস করেন, সেইভাবেই তারা রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও আবেগ সর্বস্ব রাজনীতি করতেন, আজও আবেগ সর্বস্ব রাজনীতি করছেন। গতবার 2021-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায় পা ভাঙলো না ভাঙলো কিছুই বুঝতে পারলাম না। পায়ে প্লাস্টার দিয়ে তিনি প্রচারে গেলেন, ভাঙা পায়ের খেলা দেখালেন। যেই ইলেকশনের দিন ভোট হয়ে রেজাল্ট বেরিয়ে গেল, জয়ী হলেন, ও বাবা 1 মিনিটের মধ্যে পা ঠিক হয়ে গেল। এবং এর অতীতেও দেখেছি কখনো কাপড় ছিঁড়ে দিয়ে বা ছেঁড়া কাপড় নিয়ে, কখনো দেখেছি কান্নায় ভেঙে পড়ে তিনি আবেগ সঞ্চারিত করেছেন। তিনি যখন জনসভায় যান তিনি বলেন, মাগো তোমাদের পায়ে ধরি মা, তোমরা এত দূর থেকে এসেছো, তোমরা তোমরা আমাকে আশীর্বাদ করো, দোয়া করো, যাতে করে তোমাদের সেবা করতে পারি। এইভাবে আবেগ ঘন যে পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা বিহারেও দেখলাম, যে নীতিশ কুমারকে রিজেক্টেড যখন করছিল সবাই, বিরোধীরা বিশেষ করে, যে নীতিশের বয়স হয়ে গেছে, নীতিশ প্রশাসন পরিচালনা করার মতন জায়গায় নেই, তখন নীতিশের দল বা বিজেপি
বাড়ি বাড়ি গিয়ে বলল যে আপনারা কি বাড়ির বয়স্ক বাবা মাকে ফেলে দেন? যে বুড়োটা আপনাদের জন্য এত কাজ করলো, এতদিন সুশাসন আনলো, মেয়েদের জন্য এত প্রকল্প করলো, সেই মানুষটাকে বয়স হয়েছে জন্য কি ফেলে দিবেন? এই আবেগের গল্প, এই আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে তীব্র আছে, সেইকে তাকে মোকাবিলা করবার মতন জায়গায় বিজেপি থাকবে কি? এবং একই সাথে সংগঠনের জায়গা থেকে যদি দেখো, এসআইআর আর একটু প্রমাণ করলো যে এসআইআর এর পরে আমরা যখন মানে বিএলএ, বুথ লেভেল অফিসারের এগেনস্টে যখন বিএলএ নিয়োগ হচ্ছে, তখন বিজেপি খাতা কলমে অনেকের নাম দিয়েছে, কিন্তু বুথ লেভেলে কিন্তু বিজেপির প্রতিনিধিকে, মানে বিএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আগেই বিজেপির কঙ্কালসার সাংগঠনিক দেহটা কিন্তু খুলে বেরিয়ে এসেছে। ফলে পশ্চিমবাংলার মতন রাজনীতি সর্বস্ব রাজ্যে সংগঠন ছাড়া, যেখানে রাজনীতিটাই হলো পেশা, রাজনীতিটাই প্রায় সকলেরই পেশা, সেখানে সংগঠন ছাড়া তৃণমূলের মানি পাওয়ার, মাসল পাওয়ার, অর্থাৎ অর্থ শক্তি, পেশি শক্তি এবং প্রশাসনের বিরুদ্ধে লড়াই করার মতন সাংগঠনিক শক্তি কিন্তু বিজেপির নেই। বিশ্বনাথ বাবু, হ্যাভিং সেড দ্যাট, একটা জিনিস আপনাকে এখানে থামাচ্ছি, একটা কথা আপনাকে বলছি, সেটা হলো ত্রিপুরার নিরিখে যদি আমরা দেখি 2018 সালে বিজেপি যখন 2016-17 সালে যখন লড়াই শুরু করলো, তখন বিজেপির ভোট ছিল 1.5%, কোনো সংগঠন ছিল না। কিন্তু যখন ওরা গোটা টিম নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লো, দীর্ঘদিনের 25 বছরের বামফ্রন্টের শাসন ওরা কিন্তু ক্ষমতাচ্যুত করে দিয়েছে। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছেন যে আহ, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, তাহলে কি আপনার কোথাও কি মনে হয় যে গোটা টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বে? যেরকম ভাবে উড়িষ্যাতে ক্ষমতাচ্যুত হয়েছে দীর্ঘদিনের শাসন, যেরকম ভাবে আপনার দেখো, অঙ্গ অঙ্গভঙ্গের পরে কলিঙ্গই আসা উচিত। কিন্তু নরেন্দ্র মোদী কালকে বিহারের ইলেকশনের রেজাল্টের কনটেক্সটে যে বক্তব্য রেখেছেন, সেটা কি বাস্তবে আমরা দেখব? অন্তত অতীতের অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের ভালো নয়। আমরা যারা পশ্চিমবাংলার রাজনীতি চর্চা করি, আমরা দেখেছি যে যে কোম্পানিতে কাজ করবার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রর জেল হয়, সেই কোম্পানির মালিক তিনি কিন্তু জেল ছাড়া, জেলের বাইরে, তাকে ইন্টারোগেশন পর্যন্ত একবার করা হয়েছে। আমরা সারদা নারদা তো দূরের কথা, আমরা এই যে সম্প্রতিকালে যেগুলো সিবিআই তদন্ত করেছে, রেশন তদন্ত, তারপরে স্কুল সার্ভিস কমিশনের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত, কয়লা তদন্ত, গরু পাচার তদন্ত, সেখানে কিন্তু বিচারপতিরা পর্যন্ত দুঃখিত হয়েছেন, অবাক হয়েছেন যে যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকা সত্ত্বেও কেন তৃণমূলের মাথাদের প্রতি তদন্ত নিয়ে যাচ্ছে না সিবিআইডি, কার নির্দেশে নিয়ে যাচ্ছে আমাদের পৌঁছেছে। ফলে সব মিলে আমরা মনে করি এই সেটিং এর যে তত্ত্ব, সেটাকে কিন্তু আহ ভাঙতে হবে মানুষের মন থেকে, তবেই গিয়ে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি একটা পরিবর্তন আনতে পারবে। ফলে অনেকগুলো ইফ বার্ডস আছে, শুধু একটা বিহারের জিনিস নির্বাচন ডেফিনেটলি। বিশ্বনাথবাবু, একটা জিনিস দেখা গেল যে বিহারের রেজাল্টে আমরা যেটা দেখলাম, বিহারের রেজাল্টে বিহারে যে মুসলিমরাও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, ত্রিপুরাতেও দেখেছি আমরা মুসলিমরা ভোট দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমরা কেন বিজেপি বিমুখ? তার কারণটা হলো, পশ্চিমবাংলায় বিজেপির নেতারা সরাসরি মুসলমানদের এগেনস্টে কথা বলে। ধরো, আমি একদম নাম ধরে বলছি, শুভেন্দু অধিকারী বলছে একেবারে বিজেপির মঞ্চ থেকে, जो हमारा साथ नहीं है वो हम उनको साथ नहीं है। এবং পরিষ্কার করে বলছেন বিজেপির মঞ্চ থেকে যে আমাদের মুসলমানদের, মানে সংখ্যালঘু সেল তুলে দাও। এবং এখানে বিজেপির কর্মী নেতারা মুসলমানদের মন জয় করার চেষ্টা করেনি, সফট পলিটিক্স করার চেষ্টা করেনি, হার্ড পলিটিক্স করার ফলে অন্যদিকে মুসলিমরা কনসলিডেট হয়েছে
যে মুসলমানরা সেদিন পর্যন্ত কংগ্রেস করত, বাম ফ্রন্ট করত, তারাও বিজেপিকে হারানোর জন্য পরিষ্কার তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। ফলে অন্য রাজ্যে বিজেপির অ্যাপ্রোচ আর পশ্চিমবাংলায় বিজেপির অ্যাপ্রোচ এক নয়। এই পশ্চিমবাংলায় রাজ্য নেতৃত্বের ব্যর্থতা এখানে খুব প্রকট। একটা পশ্চিমবাংলার মতন রাজ্যে মুসলমানদেরকে সঙ্গে নিব না আর পশ্চিমবাংলায় ঢ্যাং ঢ্যাং করে জিতে যাব, এটা কিন্তু হয় না। সামহাউ বিজেপি নেতাদের মাইন্ডসেট, তাদের বক্তৃতা, সেখান থেকেই বিজেপির প্রতি সংখ্যালঘুদের একটা অসন্তোষ খুব স্পষ্ট রয়েছে। বিশ্বনাথবাবু, আপনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, কলকাতায় শহরে রয়েছেন, বিশ্লেষণ করছেন, ত্রিপুরায় এসেও বিশ্লেষণ করেছেন। আপনি যা বিশ্লেষণ করেছেন ত্রিপুরার ফলাফল তাই হয়েছিল 2018 সালে। এখন পশ্চিমবঙ্গ আপনি খুব নিরপেক্ষভাবে দেখেন, পশ্চিমবঙ্গে আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং প্রথম বলছিল যে হিন্দি বলয় থেকে লিডার আসছে, এবার দেখলাম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সহকারী প্রভারী করা হয়েছে, বাংলা ভাষায় উনি বলছেন। তো তাহলে বিজেপিকে আপনার এই ক্ষমতায় আসার জন্য যে কতটুকু ওরা পারবে, ক্ষমতায় আসার জন্য কতটুকু পারবে, এই লড়াইটা মমতা ব্যানার্জির বয়স হয়ে গেছে, শেষ লড়াই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই লড়াইটাকে বিজেপি কতটুকু নিতে পারবে টেনে? না, এটা নির্ভর করবে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কিছু করে দেখাতে পারছে কিনা। এখানে পারফরমেন্স করে মানুষের মধ্যে আস্থা আনতে হবে ভোটের আগেই, এবং সেটিং এর তত্ত্বটা মানুষের মন থেকে দূর করতে হবে। তার জন্য যেটা করতে হবে, মানে এসআইআর যাতে সঠিকভাবে হয়, তার জন্য পুলিশ, মানে সেন্ট্রাল ফোর্সকে প্রয়োজনে নামাতে হতে পারে। সেই কারণে ইলেকশন কমিশনকে কড়াভাবে তার উপরে চাপ তৈরি করে অন্ততপক্ষে এসআইআর যাতে নির্ভুলভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে, যেটা আমার মতে সম্ভাবনা খুব কম। বিহার পারলেও পশ্চিমবাংলা পারবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ পশ্চিমবাংলাতে কোনো প্রশাসনিক কাজই সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় না। ফলে এসআইআর শেষ পর্যন্ত বিতর্ক তৈরি করবে না তো। এসআইআর এর পরে আমরা এমন দেখবো না তো মতুয়া প্রচুর বাদ চলে গেল বা বাদ দেওয়া হলো, তৃণমূল সচেতন ভাবে বাদ দিল, বা রাজবংশী কমিউনিটিদেরকে বাদ দিয়ে তৃণমূল বিজেপির যে মূল ভোট ব্যাংক সেটাকে, উত্তরবঙ্গের সেই মূল ভোট ব্যাংককে অনিশ্চিত করে তুললো। ফলে অনেকগুলো ইটবাট আছে, মানে তৃণমূল যে রাজনীতি করে সেই রাজনীতির প্রত্যুত্তর বিজেপির নেতাদের কাছে নেই জানা, বা সেন্ট্রাল লিডারশিপ সেইভাবে আটঘাট বেঁধে নামেও না। ফলে এটা একটা আহ, এখনই বলাটা খুব কঠিন। এসআইআর ভোটের আগে ভোট, আমি বলছি। ফলে এসআইআর যদি বিশুদ্ধভাবে হয় তাহলে একরকম, আর এসআইআর যদি ঠিকঠাক না হয় তাহলে বিষয়টা আরেক রকম। তাহলে অভিজিৎ বাবু যেটা প্রশ্ন তুলেছিলেন, তাহলে এটা সত্যি বাস্তব কথাই উনি বলেছেন। পুরোটা অভিজিৎ বাবুর সাথে আমি পুরোটা একমত নই, অনেকটা একমত। মানে এগুলো আমি বহুদিন থেকে বলছি, অভিজিৎ বাবু পরে বলেছেন, কিন্তু তারপরেও আমি বলছি যে অভিজিৎ গাঙ্গুলি বক্তব্য 75% একমত। কিন্তু আমি তারপরেও মনে করি যে অভিজিৎ বাবু যে ফ্যাক্টরটা বলেননি, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে, তীব্র ক্ষোভ আছে। আমি অ্যান্টি ইনকম্বেন্সি স্ট্রং থেকে স্ট্রংগেস্ট আছে অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেট। ফলে শাসকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে, কখনো আরজিকর কাণ্ডের কনটেক্সটে, কখনো 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়াকে কন্টেস্টে, কখনো নারীর ধর্ষণ মৃত্যু ধারাবাহিকভাবে ঘটনার কনটেক্সটে, কখনো চাকরি নেই, সরকারি চাকরি নেই সেই কনটেক্সটে। কিন্তু দিনের শেষে পশ্চিমবাংলায় যে কায়দায় ভোট হয়, ভারতবর্ষে তো কোথাও সেই কায়দায় ভোট হয় না। এই যে বিহার নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই বিহারের 90-এর দশক বা তার শেষ পর্যন্ত কত লোকের মৃত্যুর বিনিময়ে একসময় বিহারের ইলেকশন হতো। আমি একটা পরিসংখ্যান আপনাকে দিচ্ছি। 1995 সালে 63 জন মানুষের মৃত্যুর বিনিময়ে বিহারের অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল। 1990 মানে 1985 সালের দিকে যদি দেখি, তাহলে বলা যায় যে 87টা লোক মারা গেছিল, তারপরে নির্বাচন হয়েছিল। তারপর মানে আমরা যদি দেখি 1995 সালে 4বার ইলেকশন, সরি 2000 সালে 4বার ইলেকশন স্থগিত রাখতে হয়েছিল। ফলে বিহার একটা ভয়ঙ্কর অরাজক জঙ্গলরাজ চলছিল রাজু প্রসাদ যাদবের শাসনকালে। সেখান থেকে বিহারের নির্বাচন কিন্তু এখন ফ্রি ফেয়ার হয়েছে,
এই নির্বাচনে একটা বুথেও পুনর্নির্বাচনের দাবি কোনো বিরোধী দল করেনি। কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন আসলেই মানি পাওয়ার, মাসুল পাওয়ার কি মাত্রায় হয়! এক একটা নির্বাচনে মানুষের মৃত্যুর বিনিময়ে হয়। গত পঞ্চায়েত নির্বাচন আপনি নিশ্চয়ই জানেন যে 100টা মানুষের মৃত্যুর বিনিময়ে হয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে 5 দিনে 35টা লোকের মৃত্যু ঘটেছিল, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছিল। ফলে পশ্চিমবাংলা হলো সেই হিংসাত্মক রাজ্য, সেইখানে আদতেও স্বাধীন নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে কি স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী যে ভূমিকা পশ্চিমবাংলার কনটেক্সটে আমি দেখি, আমার মূল্যায়ন হলো পশ্চিমবাংলাবাসীর জন্য সবচেয়ে উইকেস্ট বা দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণেই বলছি যে একের পর এক বিজেপি কর্মী সমর্থকের মৃত্যুর পরেও কেন্দ্রীয় স্তর থেকে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নেননি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসায় যে মৃত্যু ঘটলো, সেই মৃত্যুর জন্য যে সমস্ত তৃণমূল নেতারা দায়ী ছিলেন তাদেরকে সিবিআই তদন্ত পর্যন্ত সম্মুখীন হতে হয়নি, তারা খুল্লাম খুল্লা ছাড়া রয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ পশ্চিমবাংলার জন্য কতটুকু কার্যকরী ভূমিকা নেবেন তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। বিশদভাবে একদম আপাতত এতটুকু তোমায় বলতে। বিশদভাবে হুম। একদম হ্যাঁ, আমাদের বলো। আলোচনা শেষ পর্যায়ে শুধু আপনার কাছ থেকে একটা জিনিস, একটা বিশ্লেষণ শুধু জানতে চাইবে, আমাদের দর্শকরা জানতে চাইবে। সেটা হলো বিহার নিয়ে, বিহারের যে ফলটা কেন এরকম হয়েছে, এবং বিহারের ভোটের ফলের পর দেশের রাজনীতিতে কংগ্রেসের কি ভবিষ্যৎ আদৌ থাকবে, বা কিভাবে থাকবে, বা কতটুকু থাকবে, এবং কেন বিহারের এই ফল হলো, এটা যদি আপনি না, একটু প্রথমত বলবো যে বিহারের এই ফলের পেছনে মূলত ওই ভোট ঘোষণার কয়েকদিন আগে 10,000 টাকা করে মহিলাদের দেওয়া, এটা হলো সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। দ্বিতীয় যেটা, সেটা হলো তেজস্বী যাদবের জঙ্গলরাজ, যেটা মানুষের মনে এখনো তাজা রয়েছে। মানুষ আর সেই জঙ্গলরাজে ফিরে যেতে চাননি। বিজেপি বা আরজেডি যখন, বিজেপি এবং জেডিইউ যখন আরজেডি শাসনকাল নিয়ে, লালু প্রসাদের শাসনকাল নিয়ে মানুষের কাছে গেছে, মানুষের কাছে একটা আতঙ্ক আছে লালু প্রসাদের জঙ্গলরাজ নিয়ে। ফলে সেই নেগেটিভ জায়গা থেকে কিন্তু লালুর সমর্থনে লোক আসেনি। আর লালু আরজেডি, বিশেষ করে তেজস্বী যাদব, যেভাবে এমওয়াই ফ্যাক্টর মুসলিম এবং যাদবকে নিয়ে এই নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল, তার ফলে বাকি যে জাতিগোষ্ঠীগুলো আছে, অর্থাৎ নন মুসলিম, নন যাদব, তারা কিন্তু ঢেলে বিজেপি এবং জেডিইউ কে ভোট দিয়েছে। ফলে অতিরিক্ত মুসলিম এবং যাদবের উপর যে নির্ভরতা, সেটাই কিন্তু আরজেডির জন্য বা তেজস্বী যাদবের জন্য কাল হয়ে গেল। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে বিজেপি প্রথম থেকে নীতিশ কুমারকে নেতৃত্বে লড়ছে সেটা ঘোষণা করেছিল। আর দ্বিতীয় যেটা, তারা এলজেপি কে এবার জোটের মধ্যে নিয়েছে। জোটের আসন বিন্যাস বলা যায় যে আহ, জোটের থেকে অনেক বেশি মসৃণ হয়েছে। কংগ্রেস আরজেডির থেকে অনেক বেশি মসৃণ কংগ্রেস, আর উল্টো দিকে কংগ্রেস এবং তোমার গিয়ে আরজেডি, তাদের যে জোট, সেখানে কিন্তু 11টা আসনে তাদের ফ্রেন্ডলি ফাইট করতে হয়েছে, অর্থাৎ জোট হয়নি। ফলে একদিকে মসৃণ এনডিএ জোট, আরেকদিকে হলো আহ, অমসৃণ, আহ, আহ, নিজেদের মধ্যে কলহে লিপ্ত ইন্ডিয়া জোটের বা মহাগঠবন্ধন, তারা ছিল। এবং সর্বোপরি আমি বলবো নরেন্দ্র মোদীর ক্যারিশমা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল। আর তাকে অনেক বেশি সঙ্গ দিয়েছে নীতিশ কুমারের ক্লিন ইমেজ, সফট লিডার। যে সফট দেখো, লিডারশিপ দুরকম হয়। একটা সফট একসেপ্টেবল লিডার, যেটা নীতিশ কুমারের মধ্যে কখনো রাগ করে, চিৎকার করে, গালাগালি করে রাজনীতি করেননি। আরেক দিকে হলো অ্যাগ্রেসিভ, আহ, যারা রাফ অ্যান্ড টাফ লিডার। আজকের দিনে রাফ অ্যান্ড টাফ লিডারই বেশি, কিন্তু নীতিশ কুমারের যে একটা নমনীয় নেতৃত্ব, সেটা বিহারবাসীর খুব পছন্দের জায়গা। ফলে সেটাও একটা বড় কারণ কেন এনডিএ জোট আবারও বিজেপি, মানে আবারও বিহারে ক্ষমতায় আসলো। এবং একই সাথে তোমায় এটা বলতে চাই যে এই বিহারের ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে, অর্থাৎ 2010 সালের পরে
একটা বড় জয় এনডিএ বিহারে হলো। 2010 সালে 206টা আসন পেয়েছিল বিহারে নীতিশ কুমার এবং বিজেপি। তার মধ্যে 115টা আসন পেয়েছিল জেডিইউ, 91টা আসন পেয়েছিল বিজেপি। 2010 সালে প্রায় সমান পরিমাণের রেজাল্ট এবার করলো। এবং মেজর পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট করেছে। স্ট্রাইক রেটও তাদের হাইয়েস্ট, এবং ভোট পার্সেন্টেজও তারা জেডিইউ এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। সরি, আরজেডির পরে দ্বিতীয় স্থানে রয়েছে, জেডিইউ তৃতীয় স্থানে। আহ, এই বিহারের যে বড় ধরনের জয়, এটা নরেন্দ্র মোদী সরকারের স্টেবিলিটি নিশ্চিত করবে একদিকে। যেমন, কারণ নরেন্দ্র মোদী সরকার, তুমি জানো, 240টা আসন নিয়ে লোকসভায় 2004 সালে তারা একদিকে চন্দ্রবাবু নাইডু, আরেকদিকে নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে জোট তৈরি করেছিল। অনেকেই মনে করেছিলেন একটা ভঙ্গুর জোট হবেন, বিরোধীরা মানে প্রত্যাশা করেছিলেন এই জোট বেশি দিন টিকবে না। কিন্তু বিহারের ইলেকশন কিন্তু কেন্দ্রের সরকারের স্থায়িত্ব নিশ্চিত করলো একদিকে। আরেকদিকে হলো যে, তুমি জানো যে পাকিস্তান সমেত আন্তর্জাতিক টেরোরিস্ট, মুসলিম টেরোরিস্ট গোষ্ঠীগুলো যেভাবে ভারতবর্ষে অ্যাক্টিভ, সেই লড়াইয়ে কিন্তু নরেন্দ্র মোদী সরকার আরো বেশি মজবুত হবে বলে আমার ক- ধারণা। কংগ্রেসের একই ভবিষ্যৎ কি? সাথে একই সাথে আমি বলবো, এরপরে কংগ্রেসের সাথে মানে কংগ্রেসকে জোট সঙ্গী হিসাবে নিতে অনেকে ভয় পাবে। তার কারণ রাহুল গান্ধীর লিডারশিপ কখনো উপরে উঠছে, কখনো গ্রাফ নিচে নামছে, কখনো তিনি সিরিয়াস, কখনো নন সিরিয়াস, কখনো তিনি ক্লাসরুম টিচার হচ্ছেন, তো কখনো সাঁতার কাটছেন, জনসভায় যাচ্ছেন, সাঁতার কাটছেন, জলে ডুব দিচ্ছেন। জলে ডুব দিচ্ছেন। ফলে তার যে বিশ্বাসযোগ্যতা, তার যে ক্রেডিবিলিটি এবং তার গ্রহণযোগ্যতা, সবটাই তলানিতে এই মুহূর্তে রয়েছে। আগামী দিনে আহ, অন্য জোট যারা এখনো কংগ্রেসের সাথে আছেন, তারা দুবার ভাববেন কংগ্রেসের সাথে জোট বেঁধে তারা কোনো নির্বাচনে যাবেন কিনা। কারণ প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কংগ্রেসকে সঙ্গে নিলে কিন্তু ভরাডুবি হচ্ছে। ফলে রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ারে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, বা রাহুল গ্রাস, সেটা কিন্তু স্পষ্ট ধরা পড়েছে বিহারের নির্বাচনের ফলাফলে।